আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন তখন অহংকারী হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। এই ব্যাখ্যাধারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সে ক্রিকেট স্টেডিয়াম, ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো। মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার? আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 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 2024 পর্যন্ত পার করেছে। এমনকি 2025-26-এও আমি নির্বাচনের আগ পর্যন্ত পুলিশি রাষ্ট্র শব্দটা শুনেছি বিএনপি নেতাদের মুখ থেকে, একেবারে সেটা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে। আমাদের স্বজন, শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারের অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা ঘুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন। কারণ ওনারা ঘুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। সবকিছুই মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সবকিছু তখন দেখতাম যে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা তো ওনারাই বলে ফেলতেছেন। 31 দফা দিয়ে এরপর হচ্ছে বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর চেহারাটা পাল্টে গেল। সরকার মুখে মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সরকার সবার আগে এস আলম, সবার আগে মানব পাচারকারী, অর্থ পাচারকারীদেরই জায়গা করে দিচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা যারা হচ্ছে একেবারে তৃণমূল থেকে, একেবারে মাটি থেকে উঠে এসেছি, যারা একেবারে মানুষের সংস্পর্শে থেকে উঠে এসেছি, সেই মানুষগুলা বলতে আমি বুঝাচ্ছি যে হচ্ছে শুধুমাত্র 10 তলা ভবন কিংবা 15 তলা ভবনে থাকা লোকজনকে না, একেবারে গ্রামের খেটে খাওয়া মানুষের সংস্পর্শ থেকে উঠে আসা। আমাদের কাছে উপলব্ধি, আমাকে যেদিন সংসদ শেষ হলো, একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছিলেন যে হচ্ছে প্রথম অধিবেশন শেষ হলো, সর্বকনিষ্ঠ এমপি হিসেবে আপনার উপলব্ধি কি মনে হচ্ছে, কেমন এনজয় করেছেন? তো আমি ওনাকে 2টা শব্দ বলেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রতারণা এবং প্রবঞ্চনার সংসদ। একবারে সংসদের শেষ দিন, প্রথম অধিবেশনের শেষ দিন যখন বের হয়ে আসি, আমি অঙ্ক মিলাতে গিয়ে আমি চিন্তা করি যে আসলে কি পেলাম, কি চিন্তা করে এই সংসদে আসলাম। আমি আপনাদেরকে, আমার সামনে উপস্থিত দর্শকদেরকে যদি জিজ্ঞাসা করি যে কি পেলাম আসলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, এত রক্তের বিনিময়ে এরকম বড় বড় কথা বলে সংস্কারের বিভিন্ন দফা দিয়ে 31 দফা, তারপরে এখন 84 দফাতে এসে ঐক্যমত পোষণ করার পরেও, এমন একটি গণভোটের পরেও প্রথম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে একটা বিশেষ মুহূর্তে সরকারকে যখন হচ্ছে রাষ্ট্র পরিচালনার স্বার্থে কিছু অধ্যাদেশ জারি করতে হয়েছিল, নিজেকে একটু শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনার স্বার্থে, কিন্তু নির্বাচিত সরকার এসে সেই অধ্যাদেশগুলাকেই, যেগুলা তাদের ক্ষমতাকে আরো শক্তিশালী করবে, সরকারি দলকে আরো বেশি ইম্পাওয়ার্ড করবে, সেই অধ্যাদেশগুলাকে বিলে রূপান্তর করলো, বিল এনে আইনে রূপান্তর করলো। তোর মধ্যে একটা আইন ছিল হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সংশোধন আইন বা বিল 2026। এই বিলের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার বিশেষ মুহূর্তে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যাদেরকে বোঝাই, মূলত হচ্ছে আওয়ামী লীগের শেষ সময়ে যারা হচ্ছে ভোট দখল করে, কারচুপি করে অন্য প্রার্থীদেরকে প্রার্থী হতে না দিয়ে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তাদেরকে অপসারণ করার জন্য একটা অধ্যাদেশ জারি করেছিল যে সরকার চাইলে, বিশেষ কোনো পরিস্থিতিতে সরকার চাইলে তাদেরকে অপসারণ করতে পারবে। এখন বর্তমান নির্বাচিত সরকার তো মনে হলো যে হচ্ছে একটা মধু পেয়ে গেল, আমি চাইলে যে কাউকে অপসারণ একটা সুযোগ আছে, সো আমি এটাকে আইনে রূপান্তর করি, বা এটাকে আইনে রূপান্তর করে নিলেন। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে
মনে হলো যে হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের পথ প্রশস্ত করে দিবে, সেগুলো আইনে রূপান্তর করলো, এরকম যে ইস্যুগুলো রয়েছে। এর মধ্য দিয়ে মূলত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, যদি বিরোধী মতের কেউ থাকে, সরকার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই নির্বাচিত যে কোনো প্রতিনিধিকে চাইলে অপসারণ করতে পারবে। মনে করেন বিরোধী দল থেকে কেউ মেয়র হলো, কেউ উপজেলা চেয়ারম্যান হলো, সরকার মনে করলো তার দলের জন্য ক্ষতিকর, সরকারি দল যদি মনে করে তার রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে, এখানে সে একজন নিজস্ব ব্যক্তিকে বসাবে, মানে একজন প্রশাসক বসাবে, তখন সে চাইলে নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে বসাতে পারবে, এরকম একটা আইনে রূপান্তর করে দিল। কিন্তু সরকার যেই সংস্কারগুলা, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলা সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, ল্যাপস করে দিয়েছে। বলে রাখি, এই যে ল্যাপস করা, সেটাও কিন্তু প্রথম সংসদে গিয়ে জেনেছি। আমি একেবারে এই কথাটাই বলতেছি, মাটির মানুষ, মাটি থেকে উঠে এসে আমাদের যে উপলব্ধি, আমরা পুলিশি রাষ্ট্র, আমি সেই যখন আমার বয়স 10-11 বছর 12 বছর, তখন থেকে বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 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 2024 পর্যন্ত পার করেছি। এমনকি 2025-26-এও আমি নির্বাচনের আগ পর্যন্ত পুলিশি রাষ্ট্র শব্দটা শুনেছি বিএনপি নেতাদের মুখ থেকে, একেবারে সেটা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে। কিন্তু সেই পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত, বিভিন্নভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের সাথে জনগণের একটা বৈরিতা তৈরি হয়ে গিয়েছে, যারা জনগণের সেবক, জনগণকে সাপোর্ট দেওয়ার কথা, জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গায় সাধারণ জনগণের সাথে বৈরিতা তৈরি হয়েছে, তাদেরকে জনগণের সেবক হিসেবে নতুন করে জনগণের সেবা দেওয়ার জন্য উৎসাহ দিবে, এইরকম কিছু আইন করার জন্য, এবং হচ্ছে তাদেরকে জবাবদিহিতায় আনার জন্য পুলিশ কমিশন করা হয়েছিল। সেই পুলিশ কমিশন নিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই সংস্কার কমিটি যারা ছিল, যারা হচ্ছে ঐক্যমত কমিশন অংশগ্রহণ করেছিল, তাদের কিছু কিছু জায়গায় দ্বিমত ছিল যে পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বাররা কিভাবে সিলেক্টেড হবে। সেই জায়গায়ও তখন মূলত বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল, সেই রকম ভাবে মোটামুটি পুলিশ কমিশনটার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল, এবং সেভাবেই পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিরোধিতা করছিলাম, বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এভাবে হলে আরো শক্তিশালী হতো। কিন্তু সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না, তার আগ পর্যন্ত পছন্দ ছিল, এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলিগুলার একটা নিয়মের ভিতর আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারতো না, এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্রেও পুলিশ কমিশন ভূমিকা রাখতো। সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে, কাউকে, এই যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ যে হচ্ছে প্রথম নারী এসপি হলেন, নোয়াখালী জেলার প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কার ওয়াইফ, একজন প্রতিমন্ত্রীর কি মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ওনাকে ঢাকা জেলা এসপি হলেন। এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারতো, এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো, সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো, এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো। কিন্তু সেই অপশনটা আমাদেরকে বন্ধ করে দিল। আমরা জবাবদিহিতায় আনবো কিভাবে? আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল, এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারতো, এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারতো। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলি, আমি সংসদেও বলেছিলাম, আমাদের শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারেরও অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা গুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন, কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক।
এবং গুম কমিশনের যে আইন, সেই আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে প্রথমে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে। সেখানে তারা প্রপোজাল দিচ্ছে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল। এবং গভর্নমেন্ট এখানে যে মানে চুরিটা করলো আমাদের সাথে, তারা বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে। অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতো, তাহলে এটা একেবারে একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কারো কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবেও নেই। কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন। গুম কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, এটাকে আইনে রূপান্তর না করার মধ্য দিয়ে, আপনি যদি 2-4 বছর 5 বছর যদি একজন সিঙ্গেল করে যদি গুম হয়ে থাকেন, এটা কোনো বিচার পাবেন না। এভাবে সরকার মূলত একেবারে, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে, এরকম আরো কিছু কথা বলার ছিল ধরে ধরে, গুম কমিশনের মতো, পুলিশ কমিশনের মতো, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, সবকিছুই মূলত বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সবকিছু তখন দেখতাম যে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা তো ওনারাই বলে ফেলতেছেন। 31 দফা দিয়ে এরপর বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর চেহারাটা পাল্টে গেল। এবং সবচাইতে বেশি যে কথাটা, যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 2/3 আসন পেয়েছি, আমরাই সংবিধান সংশোধনের অধিকার রাখি। যদিও আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা গণভোটের হিসেবে সংবিধানের রিফরমেশন চাই। আমরা বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাকি রাজনৈতিক দলের ঐক্যমত কমিশনের সমঝোতায় রিফরমেশনের কথা এসেছে। এর আগে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি রিফরমেশনের থেকে সরে গেলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা আবার তাহলে নতুন সংবিধান চাইবো। যেহেতু বিএনপি তার ঐক্যমতের জায়গা থেকে সরে আসছে, আমাদেরও আমাদের পূর্ণ জায়গায় ফেরত যেতে হবে। তো বিএনপি যখন এই কথাটা বলে যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এত পার্সেন্ট, 51% আমরা সাপোর্ট পেয়েছি, সুতরাং আমরা যেভাবে চাইবো সেভাবে হবে এবং আমরাই এই অধিকারটা রাখি। তা আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে আপনারা তখন বলতেন যে গণভোটের যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং এই অনুযায়ী আপনারা গণভোটে হা দিলেও আমরা এই 4টা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। তাহলে 220টা আসন কেন 100টা আসন পাইতেন কিনা সেটা দেখা যেত। সেটা তো তখন বলেন নাই। ওই যে জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না, নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে গণভোটে হা চেয়েছি, চাপে পড়ে। কার চাপ? জনগণের চাপ ছিল, এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস ভঙ্গ করতেছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতেছেন। এই প্রতারণা আসলে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের বাস্তবায়ন করবেন, গণভোটের প্রস্তুত বলতেন যে ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হা দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না, 3.5টা প্রশ্ন বাস্তবায়ন করবো, সেটা উত্তর বাস্তবায়ন করবো। তাহলে দেখা যেত মানুষ আপনাদের কত পার্সেন্ট ভোট দেয়। আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন, তখন সেই অহংকারী হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। রিক্সায় উঠলো, রিক্সাওয়ালা বলে বিএনপি প্রতারণা করলো,
সিএনজি ওলাও বলে বিএনপিটা করতেছে। এবং লেটেস্ট গতকালকে দেখলাম যে হচ্ছে এই ব্যাখ্যাধারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সে ক্রিকেটের স্টেডিয়ামে ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো, মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার? আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক, কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেভাবে মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আপনার এই যে উবার চালক যারা জীবিকা নির্বাহ করে উবার চালিয়ে, তারা তেল পায়নি গত 2 মাস ধরে, তাদের সংসার কিভাবে চলতেছে? এই সংসার কি হচ্ছে সরকারের সেই ফ্যামিলি কার্ড দিয়ে চলতেছে, কৃষি কার্ড দিয়ে চলতেছে? এই টাকাগুলো আপনি যখন একজন মানে মহিলাদের কর্মক্ষেত্র তৈরি না করে নারীদের, আপনি তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করতেছেন, এই টাকাটা কোত্থেকে আসবে? এইভাবে তো ইনফ্লেশন তৈরি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে, এবং পুরো জাতি এটা ভোগ করবে। এই ধরনের অবাস্তব কাল্পনিক কিছু ডিসিশন নিয়ে মূলত দেশের অর্থনীতি, দেশের মানুষের চিন্তা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সবগুলোকে সরকার গলা টিপে ধরছে। অনেক কথাই ছিল, আর কথা বলবো না, শুধু সর্বশেষ বলবো, সরকার মুখে মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সরকার সবার আগে এস আলম, সবার আগে মানব পাচারকারী, অর্থ পাচারকারীদেরই জায়গা করে দিচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পিছন থেকে টেনে ধরা হচ্ছে, যাতে করে এই বাংলাদেশ আবার দাঁড়াতে না পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির গেরুয়া সুনামিতে ভেসে গেল তৃণমূল কংগ্রেসের নীলদুর্গ। পদ্ম ফুলের জোয়ারে একেবারে নেতিয়ে পড়েছে ঘাসফুল। এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া ভারতের এই রাজ্যে মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল। বিজেপির এই জয়কে কেউ বলছেন কাঠামোগত ওলট পালট, আবার কেউ দেখছেন বিরাট এক আদর্শিক সাফল্য হিসেবে। যে যেভাবেই দেখুক, একটি বিষয়ে সবাই একমত, সেটি হলো বাংলাদেশ এবারের ভোটের মতো অতীতে কখনোই পশ্চিমবঙ্গের নির্বাচনে এত বড় ভূমিকা রাখেনি। একইভাবে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনও বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি অতীতে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নির্বাচনে হঠাৎ বাংলাদেশকে ঘিরে এত সব আকর্ষণের কারণ কি, যেটি রাজ্যের জনতান্ত্রিক কাঠামো এতটা বদলে দিয়ে পদ্ম ফুলের বাম্পার ফলন ঘটিয়েছে? আবার বঙ্গজয়ের পর দৃশ্যত বাংলাদেশ সীমান্তের 3 দিকে এখন শুধু বিজেপি আর বিজেপি, তাতে কি অস্বস্তি বাড়ছে বাংলাদেশ সরকার শীর্ষ মহলের? সে প্রশ্ন উঠছে কারণ বিজেপি সরকার এখনো শপথই নেয়নি, তার আগেই বাংলাদেশের বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে হুঁশিয়ারিও এসে গেছে। ঢাকায় অনেকের মধ্যে পুশিন আতঙ্ক আর আলোচনা যে বাড়ছে, সেটির মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, পুশিন হলে জবাব দেবে ঢাকা, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। অথচ কয়েকদিন আগে খলিলুর রহমান দিল্লি সফরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বিজেপি সরকার শপথ নেওয়ার আগেই এমন হুঁশিয়ারি কেন দিলেন, সেটিও আবার ঠিক চীন যাওয়ার আগে কেন দিলেন? এমন বক্তব্য খানিকটা বিস্ময়ের জন্ম দিয়েছে ঢাকার কূটনৈতিক পাড়ায়। অনেকে প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে মমতা প্রত্যাখ্যাত হওয়ার সাথে সাথেই কি তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন মোড় নিতে লাগলো, যেখানে দেশ দুটির সম্পর্কে দৃশ্যমান ইস্যুর চেয়ে অদৃশ্যমান ঝুলে থাকা অনেকগুলো ইস্যু আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভাগ্যে একটি আসনও জুটেনি। তখন শূন্য আসন পাওয়া বিজেপি মাত্র 15 বছরে 200 আসনের সীমা অতিক্রম করে ফেলল। ভোট হওয়া 293 আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য দরকার ছিল 147টি আসন। সেখানে পদ্মফুল 2/3 আসন নিশ্চিত করে ফেলেছে। সবশেষ তথ্য অনুযায়ী 206টি আসন এখন মোদী বাহিনীর জিম্মায়, আর নিজের ডেরায় পরাজিত হওয়া মমতার তৃণমূল কংগ্রেস ও তাদের জোট পেয়েছে 81টি আসন। দর্শক, ভারতের 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল বেরিয়েছে সোমবার মানে 4 মে। এর মধ্যে সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। বেলা গড়ানোর সাথে সাথে পদ্মের গেরুয়া ঢেউ যেভাবে সুনামি হয়ে ফিরে আসবে তা অতি বড় বিজেপির সমর্থকও ভাবেনি।
গণনা শুরুর সাথে সাথে কলকাতার কালীঘাটে তৃণমূলের সদর দপ্তরে শ্মশানের নীরবতা নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল কেবল একটি দলের জয় নয়, বরং এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। যে গ্রামীণ এবং আধা শহরের ভোট ব্যাংক একসময় মমতা ব্যানার্জির শক্তির উৎস ছিল, আজ সেই ভোটাররাই পরিবর্তনের আশায় বিজেপির দিকে ঝুঁকেছেন। আনন্দবাজারের সাংবাদিক অনিন্দ্য জনার প্রশ্ন রেখেছেন, তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ প্রো বিজেপি হয়ে গেছেন? তিনি বলছেন, সেটি নয়, বরং যেটি ঘটেছে সেটি হলো এই ভোটটা ছিল মমতা অর নো মমতা। পশ্চিমবঙ্গের মানুষ নো মমতায় ভোট দিয়েছেন, অর্থাৎ এবারে বিধানসভা নির্বাচন আসলে ছিল প্রত্যাখ্যানের ভোট। এই প্রত্যাখ্যানের পেছনে বিশ্লেষকরা বলছেন মোটা দাগে আছে 5টি কারণ, যেটি আমরা গতকালের ভিডিওতে তুলে ধরেছিলাম। বলেছিলাম মমতার 3 মকে বিজেপি ঘায়েল করেছে নতুন 5 ম দিয়ে। সে কারণগুলোর বাইরে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভূমিকা রাখার পেছনে বড় করে আলোচনা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের কন্ট্রিবিউটিং এডিটর দীপ হালদার মনে করছেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয় বাংলাদেশও বড় ভূমিকা রাখছে। তার মতে বাংলাদেশের 24 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর হওয়া নির্যাতন হোক, কিংবা বাংলাদেশের শিকড়ে থাকা মতুয়া সম্প্রদায়ের ভোট অথবা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কারণে রাজ্যের জনতান্ত্রিক কাঠামো বদলে যাওয়ার ভয়, সবই কাজ করেছে বিজেপির এই জয়। সোমবার দ্য প্রিন্টের মতামত বিভাগে প্রকাশিত বিশ্লেষণে দীপ হালদার লেখেন, মমতার জনপ্রিয়তা যে এবার বড় প্রশ্নের মুখে পড়েছে, তার পিছনে অন্যান্য কারণগুলোর মধ্যে একটি বড় কারণ ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ। 2025 সালের ডিসেম্বরে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল বাংলাদেশের দীপু চন্দ্র দাসের হত্যার বিচার। ময়মনসিংহের ভালুকায় 2025 সালের 18 ডিসেম্বর কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় পোশাক শ্রমিক দীপু দাসকে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশি হিন্দুদের উপর হামলার খবর বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছিল। তখন সে সময় ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসীদের পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে সমালোচনা করেন অনেকেই। তখন থেকে বিজেপির মূল বয়ান ছিল, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি মুসলমানরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে এবং ভোটার তালিকায় নাম তুলে মমতা ব্যানার্জির বিশেষ নির্বাচনী সুবিধা দিতে পারে। আবার এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরেকটি কারণে বাংলাদেশের যে ভূমিকা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই কারণটি হলো মতুয়া ফ্যাক্টর। 19 শতাব্দীতে পূর্ববঙ্গ, যেটি আজকের বাংলাদেশ, সেখানে হরিচাঁদ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত মতবাদ ভিত্তিক হিন্দু সামাজিক আন্দোলনের অংশ হলো মতুয়া সম্প্রদায়। যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের ব্রিটিশ একাডেমি ইন্টারন্যাশনাল ফেলো অয়ন গুহ দ্য প্রিন্টকে বলেছেন, ভোটার তালিকা থেকে অনেকের বাদ পড়া নিয়ে পশ্চিমবঙ্গের মতুয়াদের মধ্যে হতাশা ছিল। তারপরও যাদের ভোট ছিল তাদের কাছে বিজেপি ছিল প্রথম পছন্দ, কারণ বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী সময় হিন্দুদের উপর ব্যাপক সহিংসতা ও নির্যাতন তাদের হিন্দু শরণার্থী হিসেবে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। দীপ হালদার মনে করেন, হিন্দু মুসলিম রাজনৈতিক মেরুকরণ পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সমাজে আগে সেভাবে কাজ না করলেও প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী রাজ্যের রাজনীতিকে একটি বড় মোড় দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে। আবার পশ্চিমবঙ্গের কোনো নির্বাচন আগে কখনো বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি বা এটি নিয়ে এতটা আলোচনা হয়নি। নির্বাচনী প্রচারে অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর নানা বক্তব্যে মাঝে মাঝে বাংলাদেশেও ঝড় তুলেছে। পশ্চিমবঙ্গের ভোটারদের মতোই বাংলাদেশেও আলোচকরা দুভাগে ভাগ হতে দেখা যায়, বিশেষ করে বিজেপি নাকি তৃণমূল, কে জিতলে লাভ বেশি বাংলাদেশের তা নিয়ে। ঢাকার জন্য বহুল কাঙ্ক্ষিত তিস্তা চুক্তিতে বাধা দিলেও মমতার জন্য ঢাকার অনেকের সহানুভূতি দেখা গেছে। সেটি কি শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলায়, নাকি দিল্লিতে বিজেপি সরকার তাকে আতিথেয়তা দেয়? নির্বাচনের আগে বিজেপির অবৈধ বাংলাদেশে তাড়ানোর রাজনীতি কিংবা
পোষণের পক্ষে প্রচার নিঃসন্দেহে পদ্মার এই পারে অনেককে ভাবিয়ে তুলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া মন্তব্য সেই ভাবনায় যেন আগুনে ঘি ঢেলেছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবও করেছিল হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্যের জেরে। সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে বিক্রম মিস্ত্রি বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব এই প্রসঙ্গে বলেছেন, পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণের বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। বর্তমানে স্থবির হয়ে থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। তবে বাস্তবতা হলো, দিল্লি ও ঢাকার সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যতই সতর্ক উদ্যোগ নিক না কেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বড় বিজয় ঢাকার নীতি নির্ধারক মহলকেও ভাবিয়ে তুলেছে। তাদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে পুশিন ইস্যুটি নিয়ে আলোচনা বাড়ছে। মোদির ভাষায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার পর বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর রাজনৈতিক দখলদারিত্বের ম্যাপই পাল্টে গেছে। অভাবনীয় এই জয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি তাদের ফেসবুক পেজে লিখেছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। প্রাচীন ভারতে কলিঙ্গ ছিল বিহার এলাকা নিয়ে গঠিত, অঙ্গ গঠিত ছিল উড়িষ্যা এলাকা নিয়ে, আর বঙ্গ মানে বাংলা। বিহার ও উড়িষ্যা রাজ্যের ক্ষমতা আগিয়ে নিয়েছে বিজেপি, এখন বঙ্গ দখলও সারা হলো। বাংলাদেশ ভারত সীমান্তের ম্যাপ দেখলে বোঝা যায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার সঙ্গে সঙ্গে বাংলাদেশকেও দৃশ্যত ঘিরে ফেললো বিজেপি। পূর্বে ত্রিপুরা রাজ্য আগিয়ে গিয়েছিল পদ্ম শিবিরে, পশ্চিমে আসামও তাই। মেঘালয় ক্ষমতায় বিজেপির মিত্ররা। পশ্চিম বাদ ছিল, এখন পশ্চিমবঙ্গেও বিজেপি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ শুধু ভৌগোলিক কারণে নয়, ঐতিহাসিক ভাবেও জড়িত। মজার বিষয় হলো, ভারতের সাথে লাগোয়া সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশের সংসদীয় আসনগুলোতে জামায়াত ইসলামের শক্ত অবস্থান দেখা যাচ্ছে। ফলে অনেকেই মনে করছেন, পুশিন শুধু নয়, সীমান্তের নানা ইস্যু নিয়ে সামনের দিনগুলোতে উত্তেজনা বাড়তে পারে। বাংলাদেশ সরকার উচ্চ মহলেও যে এ নিয়ে কিছু অস্বস্তি শুরু হয়েছে তা বোঝা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায়। ইউনূস সরকার আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষাপট বিবেচনায় অনেকেই মনে করছেন